পয়েন্টটা যেটা আসলো সেটা একটু অ্যাড করি যে এনি ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট সেখানে নন ডিসক্লোজার ক্লজ থাকতে পারে না। দিস ইজ ডাইরেক্টলি অ্যাগেনস্ট দ্য কনস্টিটিউশন। আমাদের সংবিধান বলেছে যে কোনো আন্তর্জাতিক চুক্তি সংসদে আলোচনা হতে হবে। সো কোনো কিছু গোপন থাকতে পারবে না, এবং সেখানে জনগণের প্রতিনিধি হিসেবে যারা মেম্বার অফ পার্লামেন্ট তারা সেটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, ডিবেট করার থাকে, সেটা নিয়ে ডিবেট করবে। এবং এইভাবে ইন্টারন্যাশনাল চুক্তি অথবা সমঝোতা স্মারক সবগুলোই সংসদে ডিবেটেবল, সেখানে উপস্থাপন করতে হবে। অতএব এখানে কোনো নন ডিসক্লোজার কোনো ক্লজ থাকতে পারবে না। দ্যাট ইজ ডাইরেক্টলি অ্যাগেনস্ট দ্য প্রভিশন অফ কনস্টিটিউশন। সো এই চুক্তি নন ডিসক্লোজার যদি থেকে থাকে, দ্যাট উইল বি আনলফুল, আনকনস্টিটিউশনাল। এখন আসেন যে বাংলাদেশ ব্যাংকে যে গভর্নর রিমুভ করলো এবং নতুন নতুন নিয়োগ করলো, আমরা আইনটা দেখলাম যে এই দুইটি আইনের ব্যত্যয় হয়েছে। যে তিনি যদি পদত্যাগ করতেন তাহলে কিন্তু এই ইস্যুটা আসতো না। উনি যেহেতু পদত্যাগ করে নাই, তাহলে তাকে সরাবার উপায় ছিল আইন অনুযায়ী। এটা বাংলাদেশ ব্যাংকের অর্ডার ক্লজ 15-তে রয়েছে। যদি সে ইনক্যাপাবল হয়, ইনক্যাপাসিটি হয়, অথবা ব্রিচ অফ ট্রাস্ট হয়, জনগণের যে বিশ্বাসটা তার উপর আছে, যে অর্থনৈতিক পলিসি যে 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 দায়িত্ব তার উপর আছে, সেই দায়িত্ব সে পারফর্ম না করে এগেনস্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ব্যাংক যদি সে যায়, তাহলে সেটা ব্রিচ অফ ট্রাস্ট। সেইগুলো কোনো কিছু ছিল না। এবং সেইটা যদি আপনি দেখাতে চান যে সে ইনক্যাপাসিটেট হয়েছে অথবা ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে, তাহলে ডেফিনেটলি তাদের তদন্ত করতে হবে, তাকে নোটিশ করতে হবে, একটা প্রক্রিয়ায় ঢুকে সেটা প্রমাণ করতে হবে। তো সেইগুলো কিছুই নাই, তাহলে তার রিমুভালটা এখানে ওই আইনের ব্যত্যয় হয়েছে। একইভাবে যাকে নিয়োগ করা হয়েছে সেখানে বলা আছে যদি কখনো সে লোন ডিফল্টার হয়ে থাকে, তাহলে তাকে গভর্নর হিসেবে নিয়োগ করা যায় না। তো ক্লিয়ারলি সে তো লোন ডিফল্টার ছিল বলেই সে লোন শিডিউল করেছে। তো একজন লোন ডিফল্টার কি করে, যেখানে বাংলাদেশের লোন ডিফল্টারের যে কালচার, তাদের বিরুদ্ধে সে কিভাবে অ্যাকশনে যাবে? এবং সে ব্যবসায়ীদের সবচেয়ে বেশি লোন ডিফল্টার হচ্ছে, তাদের বিরুদ্ধে সে কিভাবে ইন্ডিপেন্ডেন্টলি অ্যাকশনে যাবে? বাংলাদেশ ব্যাংক তো একটা ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন, যারা দেশের ফিসক্যাল পলিসি এবং যারা ব্যাংক লুটেরা, তাদের বিরুদ্ধে তার অবস্থান নিতে হবে, স্ট্রং ফিসক্যাল পলিসি করবে। এবং তার সেই যথেষ্ট এক্সপার্টাইজ আছে বলে আমার মনে হয় না। ওনার যে কোয়ালিফিকেশন, তাদের সে কোনো ব্যাংকের এমডি হওয়ার যোগ্যতা নেই। তো যার এমডি হওয়ার যোগ্যতা নেই, সে কি করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো? সো এইটা এই সরকারকে কন্ট্রোভার্সিতে ফেলার জন্য কারা করলো, সেইটাই আমরা প্রশ্ন তুলেছি। একদিকে আইনের বত্তায়, আর একদিকে কিভাবে সে এইখানে ঢুকে পড়লো, সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে তার এসালামের সাথে একটা সংযোগ রয়েছে, একটা ভেরি স্ট্রং বন্ডেজ এবং কানেকশন রয়েছে। তাহলে সেইখানে আমাদের ধারণা হচ্ছে যে এই আজকেই নাকি বাংলাদেশ ব্যাংকের সামনে এসালামের লোকজন মিছিল করছে তার ব্যাংকগুলো তার হাতে তুলে দেওয়ার জন্য। তো দেখেন, একটার সাথে একটা কানেকশন আছে। এসালামের ক্লোজ লোক যে কোম্পানি, সেই কোম্পানি তার শেয়ার আছে, স্পন্সর শেয়ার হোল্ডার। এবং আইনে আছে কোনো প্রাইভেট কোম্পানি অথবা অন্য কোনো সংগঠনের সে যদি শেয়ার হোল্ডার হয়, ডাইরেক্টর হয়, তাহলে সে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার জন্য অযোগ্য হবেন। তো এতগুলো ভায়োলেট কি করে হলো? সেই জন্য বলেছি যে এই শুরুতেই এই সরকারের, বিএনপি সরকার একটা বড় ধরনের ম্যান্ডেট নিয়ে আসছে জনগণের, তাদের এটা খতিয়ে দেখা দরকার যে এইটা আসলে কিভাবে হলো। এবং এসালামের সাথে সংশ্লিষ্ট কাউকে যদি কোথাও বসানো হয়, তাহলে জনগণ এটা ভালো চোখে দেখবে না। সেটাই ছিল আমাদের বক্তব্য। আমরা এই আইনটা তুলে ধরবো কোর্টে। কোর্ট যদি সত্যিকারে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে সেটা বিচার করবে। আর না হলে অন্তত জনগণের একটা অ্যাওয়ারনেস হবে যে এই ভুলগুলো মাথায় নিয়ে কে বা কাহারা এটা করলো। ভবিষ্যতে আরো এটা রিপোর্ট হবে, আপনি জানেন, এবং দেশ বিদেশে অনেক পত্রিকা এটা নিয়ে রিপোর্ট হয়েছে, অনেক আলোচনা, সমালোচনা এবং পর্যালোচনা হয়েছে। সো এটা চলতে থাকবে। এখন